স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছে কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। টিকফা বৈঠকে পোশাক রপ্তানিতে শুল্ক ছাড়ের আশ্বাস নেই, শ্রম খাতে আরো সংস্কারের তাগিদ যুক্তরাষ্ট্রের। আপন জুয়েলার্সের ৩ মালিককে শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ, স্বর্ণের নথি দেখাতে পারেনি প্রতিষ্ঠান। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে খালেদার মামলায় আদালত বদল। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। টিকফা বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের শুল্কমুক্ত সুবিধার আশ্বাস পায়নি বাংলাদেশ। মার্কিন প্রতিনিধিরা আবারও শ্রম খাতের সংস্কারের ওপর জোর দিয়েছেন। শুল্ক ছাড়ের বিষয়টি কংগ্রেসের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছে তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফার তৃতীয় বৈঠক শেষে তারা একথা জানান। দেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। গেল বছর দেশটিতে রপ্তানি হয়েছে $৫৩০ কোটি পোশাক, যা আগের বছরের তুলনায় প্রায় 2% কম। স্বল্পোন্নত দেশগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার মুক্ত বাণিজ্য নীতি অনুসারে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পেলেও তৈরি পোশাক রপ্তানিতে দিতে হয় 15% শুল্ক। এ কারণে দেশটিতে কমছে রপ্তানি প্রবৃদ্ধি। দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার সর্বোচ্চ ফোরাম টিকফার তৃতীয় বৈঠকে শ্রম খাতের সংস্কারের অগ্রগতি তুলে ধরে শুল্ক সুবিধার দাবি জানায় বাংলাদেশ। এছাড়া টেলিকম, আইসিটি ও তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা। আমাদের এক্সপোর্টের পরিপ্রেক্ষিতে তারা যে ডিউটি পায় সেই ডিউটির পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি, সেটা আমরা বলতে চেষ্টা করেছি। এখন কিভাবে এই দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে ওয়েজ এন্ড মিনস। জবাবে মার্কিন রাষ্ট্রদূত শুল্ক ছাড়ের বিষয়ে সরাসরি কোনো আশ্বাস দেননি। তিনি বলেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস। শুল্কমুক্ত সুবিধার বিষয়টি শ্রম খাতের সংস্কারের সাথে সম্পর্কিত, যা চলমান রয়েছে। শুল্কমুক্ত সুবিধার বিচারে টিকফার সাফল্য ব্যর্থতা নির্ধারণ করা ঠিক হবে না। বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে শুল্কনীতির আধুনিকায়ন ও স্থিতিশীল করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এছাড়া ব্যবসার পরিবেশ উন্নয়ন ও সরকারি ক্রয় প্রক্রিয়া আরও স্বচ্ছ করার তাগিদ দেওয়া হয়েছে। তাদের যে মুক্ত বাণিজ্যের যে নীতি, এটা থেকে তারা সরে আসবেন না। তো এটা একটা জিনিস ছিল তাদের কাছ থেকে জানার। একই সাথে WTO-তে তারা যে সমস্ত অব্লিগেশন তারা পেয়েছেন তার ইমপ্লিমেন্টেশনে তারা কি করছেন এটাও আমরা জানতে চেয়েছি। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ব্যাপারে কোনো আলোচনাই করেনি দুপক্ষ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ব্যাপারে কোনো আলোচনাই হয়নি আজকের বৈঠকে, কিন্তু এই বৈঠককে ঘিরে বাংলাদেশ সরকার, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল যে জিএসপি কে নিয়ে আলোচনা হওয়ার জন্য। এবং আমি যতদূর জানি যে 2013-তে যখন বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তারপরে 2বার বাংলাদেশের যে ইয়েগুলো আছে সেগুলোর কর্মপরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে 2বার বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট দিয়েছে, কিন্তু তাতেও আসলে তখন কিন্তু বলা হয়েছিল যে যা চাওয়া হচ্ছে 80% মোটামুটি পূরণ হয়ে গেছে, 100% পূরণ হয়ে যাবে, কিন্তু নতুন নতুন অনেক শর্ত দেয়া হচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে যে আসলে যত শর্তই পূরণ করা হোক না কেন, এটা আসলে একটা পলিটিক্যাল ডিসিশন, যার কারণে এটা শর্ত পূরণ করে। কিন্তু তারপরে আমার মনে হয় যে শর্তগুলো পূরণ করা, শ্রমিকদের যে স্বার্থে যে শর্তগুলো আছে সেগুলি পূরণ করে যাওয়াই উচিত, এবং সেটা শুধুমাত্র টিকফার স্বার্থে নয়, আমাদের স্বার্থেই করা দরকার। তবে একই সঙ্গে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের অবস্থান কিছুদিন যাবত একটু ভিন্ন, কারণ তারা টিকফার চাইতে বরং প্রবেশের ক্ষেত্রে শুল্ক সুবিধা কিভাবে আমাদের পক্ষে আনা যায় সেটি নিয়ে অনেক বেশি কাজ করছে, কারণ টিকফাটা নিয়ে আমার মনে হয় যে স্ট্র্যাটেজিক্যালি এখন খুব বেশি প্রেস। আমরা কিন্তু বাণিজ্য মন্ত্রীর মুখ থেকে এর আগে অনেকবারই শুনেছি, কয়েক বছর আগেও আমরা শুনেছি যে যদি টিকফা না হয়, যদি জিএসপি সুবিধা ফেরত দেওয়া না হয়, তাহলে টিকফা চুক্তি হবে কিনা সেই বিষয়ে বাংলাদেশ দ্বিধায় আছে। কিন্তু সেই ক্ষেত্রে এখন আসলে আমরা যতই প্রস্তুতি থাকুক, আপনি বলছিলেন প্রস্তুতি, আজকের বৈঠকে কিন্তু আমরা সেই প্রস্তুতির ফলাফল দেখতে পেলাম না। তবে যে ছোট ছোট যে শিল্পগুলো আপনার মাছ থেকে শুটকি, যেটা তারপর সিরামিক্স, এই ধরনের শিল্পগুলো কিন্তু যথেষ্টই ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছে। সেক্ষেত্রে যদি শুল্ক সুবিধা পাওয়া যায় তাহলে হয়তো তাদেরকে একটু লেভারেজ দেওয়া সম্ভব। মজার ব্যাপার হচ্ছে তামাক, সিরামিক, ফার্নিচার, প্লাস্টিক, যেগুলো আসলে আমরা খুব বেশি রপ্তানি করি না যুক্তরাষ্ট্রে, সেগুলোতে শুল্ক সুবিধা আছে।
যাই হোক, আমরা অন্যান্য কিছু খবরে চলে যাচ্ছি। ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব বিবেচনায় নিয়ে ইপিজেড আইন সংশোধনের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে ডেনিম এক্সপো উদ্বোধন করে তিনি এই কথা জানিয়েছেন। এই সময় চলতি অর্থবছর রপ্তানির লক্ষ্য পূরণ নিয়ে সংশয় জানান মন্ত্রী। রানা প্লাজা ধসের পর শ্রমিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে টেকসই উন্নয়ন কর্মসূচি কম্প্যাক্টে সই করে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ। সে অনুসারে পোশাক কারখানা পরিদর্শনের পাশাপাশি শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। তবে সংশোধিত শ্রম আইনে ইপিজেড এলাকার শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়নের সুযোগ না রাখায় আপত্তি জানায় ইইউ। ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালু সহ শ্রম অধিকার নিশ্চিতে রোডম্যাপ না দিলে জিএসপি সুবিধা স্থগিতের হুমকিও রয়েছে। এরই প্রেক্ষাপটে ইপিজেড আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। দুদিনের ডেনিম এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপ তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার, তাই শিগগিরই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। Because of devaluation of euro, because of devaluation of pound after Brexit, ব্রেক্সিটের পর ইউরো এবং পাউন্ড সহ বিভিন্ন মুদ্রার যে দরপতন হয়েছে, তাতে করে মনে হয় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না। তবে এবার $37 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ নিয়ে সংশয় জানিয়েছেন মন্ত্রী। রপ্তানি লক্ষ্য পূরণ না হলেও ডেনিম খাতে রপ্তানি বাড়ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এখনো 25 মিলিয়ন ধরেন আমাদের ইম্পোর্ট হচ্ছে। আমাদের উৎপাদন কম হওয়ার কারণ আমাদের অনেক ফ্যাক্টরি তো তৈরি হয়ে বসে আছে, গ্যাসের লাইন নেই। আপনারা তো জানেন যে নতুন কারখানা তো বাদই দেন, যে কারখানাগুলো তৈরি হয়ে আছে সেখানেই অনেকে গ্যাসের লাইন পাচ্ছে না। তো সেই কারণে তো অবশ্যই আমাদের বিনিয়োগে বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের 12টি দেশের 50টি ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের ডেনিম প্রদর্শনীতে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বনানী ধর্ষণ মামলায় অন্যতম আসামি নাইম আশরাফ মুন্সিগঞ্জে গ্রেপ্তার হয়েছেন। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ কার্জন। মাসুদ কার্জন, এই ঘটনায় যে 5 জন অভিযুক্ত ছিল তার মধ্যে নাইম আশরাফই এখনো পর্যন্ত পলাতক ছিলেন। গ্রেপ্তার কিভাবে হয়েছেন, কারা করেছেন, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হলো? কিছুক্ষণ আগে তাকে মুন্সিগঞ্জের লোহজং থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানিয়েছেন, তিনি বিষয়টি নিশ্চিত করেছেন, তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন তাকে কিছুক্ষণ আগে আসলে গ্রেপ্তার করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে এবং তাকে এখন পরবর্তী প্রক্রিয়া যেটি সেটি হচ্ছে আদালতে তোলা হবে এবং তুলে রিমান্ডের আবেদন করা হবে। কালকে তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে যে কালকে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে যে কিভাবে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই বিষয়টি জানানোর পরই তাকে আদালতে পাঠানো হবে। আরেকটি বিষয় যে নাইম আশরাফ ছিলেন এই মামলার এজাহারভুক্ত 2 নম্বর আসামি। প্রথম আসামি, তৃতীয় আসামি, চতুর্থ এবং পঞ্চম আসামি দেহরক্ষী, তারপরে যে ড্রাইভার ছিলেন এবং সাফাতের প্রধান আসামি যে সাফাত তার বন্ধু গ্রেপ্তার ছিলেন। নাইম আসামি একমাত্র আসামি যিনি এই মামলার এজাহারভুক্ত আসামি এবং 2 নম্বর আসামি, তিনি গ্রেপ্তারের বাইরে ছিলেন। আজকে তিনি গ্রেপ্তার হয়েছেন। এর মাধ্যমে আসলে যে 5 জন অভিযুক্তের কথা মামলার বাদী হাজারে উল্লেখ করেছিলেন সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া এবং আমরা যেটি জানি এর আগে যে 4 জন আসামি গ্রেপ্তার হয়েছেন 2 জন করে, তো সেই 2 জনকে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন কয়েকদিন ধরে করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রধান যে 2 আসামি তাদেরও রিমান্ড কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছে এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে বা তারা পুলিশ যেটি গ্রেপ্তারটি আসলে কিভাবে করেছেন সেটি পুলিশ আসলে প্রকাশ করেন না। তো সেটি যেটি আমরা বুঝতে পেরেছি যে নাইম আশরাফকে খোঁজার জন্য তারা আসলে বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহার করেছে। নাইম আশরাফ কোথায় যেতে পারেন সেইগুলো সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সন্ধ্যায় এবং কিছুক্ষণ আগেই আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যেই তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে আইজি যেটি জানিয়েছেন। জাহিদ। মাসুদ কার্জন বলছিলেন বনানী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফের গ্রেপ্তার প্রসঙ্গে। এদিকে এখন পর্যন্ত কোনো আমদানি নথি দেখাতে পারেননি আপন জুয়েলার্সের মালিকেরা। 3 মালিককে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে এই তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান। কাগজপত্র দেখাতে 23 তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে সময় দেওয়া হয়েছে। সকাল 11:30টায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে আসেন আপন জুয়েলার্সের 4 মালিকের 3 জন, দিলদার, তার 2 ভাই আজাদ ও গুলজার। প্রতিষ্ঠানটির 5টি শাখা থেকে 498 কেজি স্বর্ণ ও প্রায় 1000 ক্যারট হীরা আমদানির বৈধতা নিয়ে প্রশ্ন করে শুল্ক গোয়েন্দা মহাপরিচালকের নেতৃত্বে একটি দল। প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার দাবি করেন তাদের সব পণ্য বৈধভাবে আনা হয়েছে। আমাদের একটা 40 বছরের প্রতিষ্ঠান, একটা সাইনবোর্ড আছে এখানে, এটা একটা বৈধ ব্যবসা এবং ওনাদের দায়িত্ব আছে যেহেতু শুল্ক ইউটিলিটি বিভাগ
ওনার দায়িত্ব আছে আমাদেরকে অভিযুক্ত করার জন্য, কাগজপত্র দেখার জন্য। আমরা সেই কাগজপত্র দেখাচ্ছি, ওনারা আমাদের সিলগালা করছে, আমাদের পেপারসগুলি দেখবেন, আমাদের যদি যুক্ত প্রমাণ পাওয়া যায় তাহলে আমাদের দোকানগুলি ওনারা খুলে দিবে। তবে শুল্ক গোয়েন্দারা বলছেন জিজ্ঞাসাবাদে আপন জুয়েলার্সের মালিকরা গ্রহণযোগ্য কোনো বক্তব্য দিতে পারেনি। এছাড়া স্বর্ণ অলংকার আমদানির কোনো বৈধ কাগজও দেখাতে পারেনি তারা। আমি ট্যাক্স দিচ্ছি, আমার কম্পিটিটর ট্যাক্স দিচ্ছে না, সুতরাং এখানে ফেয়ার কম্পিটিশন হচ্ছে না। সুতরাং স্মাগলিংকে আমরা কোনোভাবেই অ্যালাউ করতে পারি না, কারণ এখানে শুধুমাত্র সরকার রাজস্বই হারাচ্ছে না, এখানে কিন্তু একটা আনফেয়ার কম্পিটিশন সৃষ্টি হচ্ছে। অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন করায় রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন ও বৈধ কাগজপত্র জমা দিতে আপন জুয়েলার্সকে 23 মে পর্যন্ত সময় দেওয়া হয়। এছাড়া জব্দ করা অলংকার গ্রাহকদের 22 মে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান গোয়েন্দারা। এটি গোয়েন্দা তথ্য। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার 60 কর্মদিবসে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। খালেদা জিয়ার আদালত পরিবর্তনের আবেদন গ্রহণ করে সকালে এই আদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের বেঞ্চ। একই সঙ্গে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য পাঠানো হয়েছে ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে। খালেদা জিয়ার বিরুদ্ধে করা অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পর এবার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটিও পরিচালিত হবে নতুন আদালতে। 2010 সালে দুদকের দায়ের করা মামলাটি ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানির পর্যায়ে রয়েছে। মামলাটির আদালত পরিবর্তনের জন্য 15 মে আবেদন করেন খালেদা জিয়া। এর আগে বিচারকের প্রতি অনাস্থা আনায় 14 মে তার বিরুদ্ধে চলমান অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তনের আদেশ দেয় হাইকোর্ট। জি অরফানেজ ট্রাস্ট মামলা যখন আমরা বদলি করি তখন আমরা সেখানে দেখেছিলাম বিজ্ঞ বিচারক আসামি বেগম খালেদা জিয়াকে তাকে জোরপূর্বক তাকে 342 জন্য নির্দেশ প্রদান করেন, যেটা আইন বিধি বহির্ভূত। সেই কারণেই সেই আলোকেই যেহেতু একটি মামলা উনি এই ধরনের আচরণ করেছিলেন, সে কারণে আমাদের ধারণা হচ্ছে যে পরবর্তী মামলাটিও সেই ধরনের যদি কিছু ঘটে। ঢাকার বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে 2014 সালে মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলেও পরে খালেদার আবেদনে বিচারের দায়িত্ব পান আবু আহমেদ জমাদার। আদালতের প্রতি বারবার অনাস্থা জানিয়ে মামলা দীর্ঘায়িত করা হচ্ছে বলে অভিযোগ দুদকের। এটা এক ধরনের মেকানিক্যাল প্র্যাকটিস, ট্রায়ালটা যেন ডিলে হয়, এই কথাগুলো আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। আদালত ধৈর্য সহকারে দুপক্ষের আদেশ শুনে আদেশ দিয়েছেন। বিশেষ আদালত 5 নম্বর কোর্টে বদলি করে দিয়েছেন এবং বিশেষ আদালত 5 নম্বর কোর্ট যেদিন থেকে মামলাটি রিসিভ করবে সেদিন থেকে 60 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তির একটা ডাইরেকশন দিয়েছেন। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন এখনো শেষ করেননি খালেদা জিয়া। নতুন আদালতে অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন থেকে শুরু হবে মামলার কার্যক্রম। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশের নিচে একটা বিরতি। নয়টা 21-এ ফিরে এলাম। রাত 9টায় বাংলাদেশ। জিয়াউর রহমানের ষড়যন্ত্রে 1980 সালে দেশে ফিরতে পারেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় নেতারা শুভেচ্ছা জানাতে গেলে তিনি এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, জিয়া মোশতাক ছাড়াও বঙ্গবন্ধু মন্ত্রিসভার অনেকেই 15ই আগস্টের হত্যাকাণ্ডের চক্রান্তে যুক্ত ছিলেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় সভাপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ফুল দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে অভিষিক্ত করেন তারা। কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এত বড় দলের হাল ধরবেন এ কথা তিনি কখনো চিন্তা করেননি। আমি চাই না যে যেভাবে আমরা এভাবে সব একদিনে হারিয়েছি এরকম কেউ হারাকে আমি কখনো চাই না, কারণ যে কি কষ্টের যন্ত্রণাটা কাউকে বুঝাতে বলতে পারবো না। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল বলেই জিয়াউর রহমান তাকে দেশে ফিরতে দিতে বাধ্য হন। জিয়াউর রহমান ক্ষমতায়, জিয়াউর রহমানের ওরকম একটা নির্দেশ ছিল। এমনকি রেহানার পাসপোর্টটা জিয়াউর রহমান রিনিউ করতে দেয়নি, যার জন্য অ্যাসালাম নিয়ে তখন ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাসালাম দিলেও পরে সিটিজেনশিপও দিয়ে দিল, তার পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি জিয়া। আর তার নির্দেশই ছিল যে আমরা যেন দেশে আসতে না পারি।
মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে নস্যাৎ করতেই স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন দেশবিরোধীরা বারবার তাকেও হত্যার চক্রান্ত করেছে। যে আমাদের দলের এবং আমার বাবার ক্যাবিনেটের মন্ত্রী খন্দকার মোস্তাক সহ এর মধ্যে আরও অনেকের মধ্যে জড়িত ছিল এই ষড়যন্ত্রের সাথে। আসলে ঘরের শত্রুই বিভীষণ। জিয়াউর রহমান তো প্রায় বোধহয় প্রতি সপ্তাহে একবার করে তার স্ত্রীকে নিয়ে ওই 32 নম্বর বাড়িতে যেত। শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করে জনগণের মুখে হাসি ফোটাতে পারলেই তার দেশে ফেরা সার্থক হবে। 100 বছরও আসতে পারবে না, একথা আমাদের শুনতে হয়েছে। কিন্তু সেই আওয়ামী লীগ আমরা ক্ষমতায় শুধু আসা না, কারণ ক্ষমতাটা আমাদের কাছে ক্ষমতা না, এই ক্ষমতাটাকে আমি মনে করি একটা শক্তি যা দিয়ে দেশের উন্নতি করা যায়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো কিছু খবর আছে, কিন্তু অনুপম আপনার কাছে জানি কি আছে আজকের খেলার খবর। বাংলাদেশ এখনো পর্যন্ত ভালোই যাচ্ছে। কিছুক্ষণ আগেই রুবেল লেথামকে আউট করলেন। লেথাম ভয়ঙ্কর হয়ে উঠছিলেন, যা করে গেছেন তা অবশ্য ভয়ঙ্করই, 54 রান করে দিয়ে গেছেন। এখন আর রিকোয়ার্ড রান রেট যেটা সেটা 5-এর নিচে নেমে এসেছিল এই উইকেটটা পড়ার পর 5.01, কিন্তু সেটা আসলে যথেষ্ট বলে মনে হচ্ছে না। এখন যেইভাবে বাংলাদেশ বোলিং করছে শুরু থেকে আসলে খুব বেশি যে ভীতির সঞ্চার করতে পেরেছে বা ব্যাকফুটে ঠেলে দিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের, বিষয়টা এরকম না। এখন যে অবস্থা আছে বাংলাদেশের, সেই অবস্থাটার দুজন নতুন ব্যাটসম্যান আছেন, সেই সুবিধা নিয়ে যদি বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট ফেলতে পারে তাহলে হয়তো এখনো পর্যন্ত কিন্তু ওপেন দুই দলের জন্যই। হ্যাঁ, এখনো অর্ধেকের বেশি ওভার বাকি আছে, রানও বাকি আছে অর্ধেকের বেশি, আসলে 148 রান বাকি আছে এখনো। তো সেই ক্ষেত্রে আসলে এখনো অনেক কিছু করা সম্ভব, কিন্তু এতক্ষণ যা করা হয়েছে এইভাবে করা হলে আসলে কিছু করা সম্ভব না। বোলারদের আরো একটু ভালো বোলিং করতে হবে। তো সেই খবরগুলো আমরা জানিয়ে দিব, আরো কিছু খবর আছে সেগুলো জানিয়ে দিব। তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বাংলাদেশে আসার সবুজ সংকেত দিয়ে গেলেন শন ক্যারল। ঢাকা ও চট্টগ্রামে হবে 2 টেস্টের সিরিজ। রাত 9:46 আমরা ফিরলাম। খালেদার মামলার আদালত বদলে এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। আকাশ বলেছেন খালেদা জিয়ার মামলার আদালত বদল হয়েছে, এবার আস্থা রাখা উচিত। মারুফ বলছেন খালেদা জিয়ার মামলার সঠিক রায় হবে, এটাই প্রত্যাশা করি। জীবন বলছেন অনাস্থা জানালে আদালত বদল হওয়াটাই স্বাভাবিক। আর কাউসার বলেছেন খালেদা জিয়ার মামলার রায় সরকার যা চাইবে তাই হবে। আস্থা অনাস্থার প্রশ্নগুলি আসছে বেশি। সানিয়া বলছে আদালত বদল হলে কি হবে, বিচার যা হবার তাই হবে। শিমুল বলছেন গণতন্ত্রের দেশে তিনি সঠিক বিচার পাবেন আশা করি। মারিয়ার মত, খালেদার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বদল এটা আসামির আস্থা বাড়াবে মনে হচ্ছে। কামাল বলছেন আইন তার গতিতে বিচার করবে, এটাই প্রত্যাশা করি। মেহরাব বলছেন বিচারককে সত্যের পথে থাকার অনুরোধ করছি। জহির বলছেন সরকারের কাছে অনুরোধ যেন বিচার প্রভাবিত না করে। যাই হোক, দর্শকরা অনেক রকম মতামত দিয়েছেন, দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে 2টি জিরাফের মৃত্যুর কারণ জানতে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কোর সাফারি পার্কে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সকালে হঠাৎ করেই মারা যায় আফ্রিকা থেকে আনা 2টি জিরাফ। কর্তৃপক্ষ জানায় 2013 সাল থেকে কয়েক ধাপে 11টি জিরাফ এনে কোর সাফারি পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে গত বছর একটি জিরাফ মারা যায়। বুধবার সকাল 9:30টায় এবং বেলা 12:30টায় মারা যায় আরো 2টি। এই ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুর রহমানকে প্রধান করে মেডিকেল বোর্ড করা হয়েছে। আমাদের গঠিত বিশেষজ্ঞ কমিটি 5 সদস্য বিশিষ্ট, সেই কমিটির পরামর্শক্রমে এটা আমরা চিকিৎসা দিয়েছি। গতকালকে থেকেই চিকিৎসা চলাকালীন সময় তারা মারা গেছে। পোস্টমর্টম রিপোর্ট পাইতে হবে, এই জন্য কয়েকটা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, সেটা রিপোর্ট আসলে জানা যাবে। সাডেন ডেথ বা ভেরি র্যাপিড ডেথ, এটা কারণটা এখনও জানা। পোস্টমর্টম করে আমরা যে রিপোর্ট মানে যে সমস্ত প্যাথোলজিক্যাল চেঞ্জেস পেয়েছি, এতে মনে হয় প্রবাবলি মে বি এ কেস অফ এন্টারটক্সিমিয়া। ইউটিউবে চ্যানেল খুলে অনেকেই হয়েছেন জনপ্রিয় তারকা। তরুণদের আধিপত্য থাকলেও সেই ধারা ভেঙে সবচেয়ে বয়স্ক কিন্তু জনপ্রিয় তারকাদের শীর্ষে উঠে এসেছেন ভারতের মাস্তানাম্মা কার্রে। মজাদার বিভিন্ন রান্নার ভিডিও ইউটিউবে আপলোড করে সুপারস্টার বনে গেছেন 106 বছরের এই রন্ধনশিল্পী। ছিল রাত 9টায় বাংলাদেশে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ খবর রাশিয়ার গ্রামীণ শিল্পের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।